তুমি কাপুর খানদানের মেয়ে হয়ে কাকে বেছেছো? এমন একটা ছেলে যার কাছে ভালো স্যুট পর্যন্ত নেই। স্যুটে মানুষ বড় হয় না, কিন্তু কিছু জায়গায় স্যুট ছাড়া মানুষ ঢুকতেই পারে না। যে ছেলেকে দেখে লোকেরা বলতো এটা তো কোনো গলির সাধারণ ছেলে হবে, সেই ছেলের হাত ধরে শহরের সবচেয়ে ধনী মেয়ে একদিন সবার সামনে বলেছিল, এ আমার স্বামী। সেই মুহূর্তে দামি স্যুট পরা মানুষগুলোর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কেউ হাসি চাপল, কেউ বিদ্রুপ করল, কেউ মেয়েটির জীবনের সবচেয়ে বড় ভুল বলল। কিন্তু তারা কি জানত যে ছেলের চপ্পলে ধুলো ছিল, তারই একটা সিদ্ধান্তে তাদের কোটি টাকার ব্যবসার শ্বাস চলছিল। ঈশা কাপুর শহরের সবচেয়ে বড় হোটেল ও লাক্সারি বিজনেস পরিবারের একমাত্র মেয়ে ছিল। তার নাম খবরের কাগজে ছাপা হতো, তার ছবি ম্যাগাজিনের কভারে আসত। বড় বড় ঘরের ছেলেরা তাকে বিয়ে করার স্বপ্ন দেখত, কিন্তু ঈশার কাছে সেই চকচকে মুখগুলো থেকে সবসময় একটাই জিনিস আসত, কৃত্রিমতা। তার বাবা দেবেন্দ্র কাপুর চাইতেন ঈশার বিয়ে যুবরাজ মালহোত্রার সাথে হোক। যুবরাজ একটা বড় ব্যবসায়ী পরিবারের ছেলে ছিল, দামি কাপড়, দামি গাড়ি, দামি কথা, কিন্তু মন ছোট। সে ঈশাকে মানুষ নয়, ডিল মনে করত। তার মনে হতো বিয়ের পর দুটো ব্যবসায়িক পরিবার এক হয়ে যাবে আর তার নাম আরো উঁচু হবে। ঈশার কাছে যুবরাজ কখনো পছন্দের ছিল না। তার হাসিতে আন্তরিকতা নয়, হিসাব দেখা যেত। তার কথায় ভালোবাসা নয়, সুবিধা দেখা যেত। কিন্তু বাড়িতে সবার কাছে সেই ছেলেই পছন্দের ছিল, কারণ সে তাদের মানের ছিল। একদিন দুপুরে ঈশা তার গাড়িতে শহরের পুরনো অংশ দিয়ে যাচ্ছিল। বৃষ্টি হচ্ছিল, রাস্তায় জল জমে গিয়েছিল। হঠাৎ তার গাড়ি বন্ধ হয়ে গেল। ড্রাইভার বনেট খুলে চিন্তিত দাঁড়িয়েছিল। ফোনের নেটওয়ার্কও ছিল না। আশেপাশে পুরনো দোকান ছিল, কাদা ছিল, শোরগোল ছিল, আর ঈশার মুখে প্রথমবার আসল অসহায়ত্ব ছিল। তখনই রাস্তার পাশে টিনের ছাদের নিচে দাঁড়ানো একটা ছেলে ছাতা নিয়ে এগিয়ে এলো। সাধারণ কুর্তা, ঘেষ্টানো জিন্স, পায়ে সস্তা চপ্পল, চোখে অদ্ভুত এক স্বস্তি। সে ড্রাইভারকে বলল, আপনারা চাইলে আমি একটু দেখিয়েছি। ড্রাইভার তাকে উপর থেকে নিচে দেখল, যেন কোনো অযোগ্য মানুষকে দেখছে। কিন্তু তার কাছে অন্য রাস্তাও ছিল না। ছেলেটা কয়েক মিনিটে ইঞ্জিন চেক করলো, জলের কারণে হওয়া সমস্যা বুঝ একটা তার ঠিক করলো, আর গাড়ি স্টার্ট হয়ে গেল। ঈশা স্বস্তির শ্বাস নিল। সে পার্স থেকে টাকা বের করে তার দিকে বাড়িয়ে দিল। এটা রাখুন। ছেলেটা টাকা দেখল, তারপর তার দিকে তাকাল। কাজ যতটুকু ছিল ততটুকু নেব, দয়ার টাকা নয় কি? ঈশা কয়েক মুহূর্ত তাকে দেখতে থাকল। এই উত্তরে তার অভ্যাস ছিল না। নাম কি তোমার? সে জিজ্ঞেস করল। কবির। তুমি কি মেকানিক? কবির হালকা হাসল। দরকার পড়লে অনেক কিছু হয়ে যায়। ঈশা প্রথমবার কোনো সাধারণ দেখতে মানুষের মধ্যে এমন কিছু দেখল, যাতে স্বাভিমানও ছিল আর সরলতাও। সে চলে গেল, কিন্তু যাওয়ার সময় কাছে পেছন ফিরে আরেকবার কবিরকে দেখল। সে টিনের ছাদের নিচে ফিরে গিয়েছিল, যেখানে কিছু বাচ্চা বসেছিল। কবির তাদের সামনে খাতা রেখে পড়াতে শুরু করল। ঈশার ভুরু হালকা কুঁচকে গেল। এই ছেলেটাকে মনে মনে ভাবল। পরের দিন না জানি কোনো অজুহাতে সে আবার সেই রাস্তা দিয়ে গেল। এবার গাড়ি একদম ঠিক ছিল, কিন্তু ঈশার মন ছিল না। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। কবির সেখানেই ছিল, সকালের চা বানাচ্ছিল, সাথে দুজন বৃদ্ধকে বিনামূল্যে জলখাবার দিচ্ছিল। ঈশা জিজ্ঞেস করল, তুমি এখানে চাও বিক্রি করো, গাড়িও ঠিক করো, আর বাচ্চাদের পড়াও? কবির কাপ রাখল। রোজগার করতে কাজ করি, আর বেঁচে থাকতে বাচ্চাদের পড়াই কি? ঈশার ঠোঁটে হালকা হাসি এলো। অদ্ভুত। তুমি কি? কবির জবাব দিল। ভালোই। সাধারণ মানুষেরা তাড়াতাড়ি ভুলে যায়। সেদিনের পর থেকে দেখা সাক্ষাতের ধারা শুরু হয়ে গেল। ঈশা কখনো চা খেতে আসত, কখনো বাচ্চাদের জন্য বই রেখে যেত, কখনো শুধু দূরে দাঁড়িয়ে কবিরকে শুনুক। কবির বেশি কথা বলতো না, কিন্তু যখনই বলতো সরাসরি হৃদয়ে নাম। এক সন্ধ্যায় ঈশা জিজ্ঞেস করল, তুমি এত কম নিয়ে সুখী কিভাবে থাকো? কবির বাচ্চাদের যেতে দেখল, তারপর বলল, যার নিজের কদর জানা আছে তার দুনিয়ার দামে কিছু যায় আসে না। ঈশা তার দিকে এমন ভাবে তাকাল, যেন প্রথমবার কোনো মানুষের গলায় সত্যি শুনন। ধীরে ধীরে সে কবিরকে ভালোবাসতে শুরু করল। এই ভালোবাসা শোরগোলের ছিল না, এতে দামি ডিনার ছিল না, এতে লম্বা লম্বা প্রতিশ্রুতি ছিল না, এতে টিনের ছাদের নিচে খাওয়া চা ছিল, বৃষ্টিতে ভিজেতে থাকা বাচ্চাদের হাসি ছিল, আর এমন একটা ছেলে ছিল যে গরিব দেখাত, কিন্তু কোনো রাজার মতো বাঁচত। যখন বাড়িতে ঈশার জন্য যুবরাজের সাথে বাগদানের তারিখ ঠিক হতে শুরু করল, তখন ঈশা সরাসরি না বলে দিন। দেবেন্দ্র কাপুর রাগে ভরে উঠলেন। যুবরাজের মধ্যে কি কমতি? রাগতভাবে জিজ্ঞেস করলেন। ঈশা আস্তে কিন্তু স্পষ্ট গলায় বলল। দেবেন্দ্রের মুখ শক্ত হয়ে গেল। আর ওই ছেলেতে কি আছে? ঈশা ভয় ছাড়াই বলল। মানবতা কি? বাড়িতে নীরবতা নেমে গেল। তার মা বিদ্রুপ করল। কে সে? কোনো রাস্তার ছেলে, কোনো চা বিক্রেতা। এজন্যই তোমাকে বট করেছিলাম। ঈশা প্রথমবার পাল্টে বলল, যাকে আপনি চাওয়ালা বলছেন সে বিনা নাম, বিনা লোভে আমাকে আমার চেয়ে ভালো মানুষ হতে শিখিয়েছে। দেবেন্দ্র রাগে টেবিলে হাত মারলেন। যদি ওই ছেলের নাম আবার নিলে,
তাহলে এই বাড়ির সাথে সম্পর্ক শেষ বলে মনে করো কি? কিন্তু ভালোবাসা ভয়ে থামে না। কয়েকদিন পরে ঈশা কবিরকে বলল, তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি? কবির চুপ থাকল। সে শুধু এটুকু বলল, আমার সাথে এলে সহজ কিছু হবে না। কি? ঈশা জবাব দিল, তোমাকে ছাড়া থাকলে সত্যি কিছু হবে না। আর তারপর একদিন, কোনো শোরগোল ছাড়া, কোনো বাজনা ছাড়া, কোনো বরযাত্রী ছাড়া ঈশা কোর্টে কবিরকে বিয়ে করে নিন। যখন এই খবর কাপুর হাউসে পৌঁছাল, জেন ঝড় এলো। দেবেন্দ্র কাপুর নিজের হাতে খবরের কাগজ ছুড়ে দিলেন। যুবরাজের মুখ জ্বলে উঠল। বাড়িতে সর্বত্র একটাই কথা, ঈশা বংশের নাক কেটে দিয়েছে। কি? কিন্তু বিয়ে হয়ে গেছে, এখন এটাকে মেটানো যাবে না। ঈশা কবিরকে নিয়ে কাপুর হাউসে পৌঁছাল। বাড়ির বড় দরজা খুল, কিন্তু মন বন্ধ ছিল। ভেতরে পা রাখতেই তার মা তিরস্কারভাবে বলল, তাহলে এই সেই ছেলে? এটাই সে যার জন্য আমাদের মাথা নত করলে? কি? কবির ঝুঁকে নমস্কার করল। কেউ জবাব দিল না। যুবরাজ সোফা থেকে উঠল, ধীরে ধীরে কবিরের কাছে এলো, আর হেসে বলল, মনে করেছিলাম কোনো চালাক খেলোয়াড় হবে, কিন্তু তুমি তো সত্যি রাস্তা থেকে তুলে আনা মনে হচ্ছে। ওই ঈশার আগে বলল, থামো যুবরাজ। কি? যুবরাজ হাসল। কেন? সত্যি খোঁচা লাগছে। তুমি কাপুর বংশের মেয়ে হয়ে কাকে বেছেছ? এমন একটা ছেলে যার কাছে ভালো স্যুট পর্যন্ত নেই। কবির শান্ত গলায় বলল, স্যুটে মানুষ বড় হয় না। কি? যুবরাজ ঝুঁকে তার কাছে এলো। কিন্তু কোনো জায়গায় স্যুট ছাড়া মানুষ ঢুকতেই পারে না। কি? কবির চুপ থাকল। ঈশা সেই মুহূর্তেই অনুভব করল যে তার লড়াই শুধু নিজের বাড়ির সাথে নয়, নিজের দুনিয়ার সাথে। বিয়ের পর প্রতিটা দিন একটা নতুন বিদ্রুপ নিয়ে আসত। ডাইনিং টেবিলে কবিরের জন্য চেয়ার দেরিতে পাতা হতো। পরিবারের লোকেরা তার সাথে এমনভাবে কথা বলতো যেন সে কারো দয়ায় বেঁচে আছে। চাকরেরা পর্যন্ত তার দিকে তাকাতে দ্বিধা করত। কেউ তাকে কি জামাই বলতো না, সবাই তাকে গিয়ে ওই ছেলে কি বলতো। কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল যুবরাজ। সে প্রতিটা সুযোগে কবিরকে ছোট করার চেষ্টা করত। কখনো বলতো, আজ কতটা চা বিক্রি হলো? কি? কখনো হেসে বলতো, ঈশা তোমাকে পনে একটা দোকানও দিতে হবে। কি? কখনো সবার সামনে জিজ্ঞেস করত, তুমি বিয়ে ভালোবাসা থেকে করেছ নাকি গরিবীকে কন্টেন্ট ভেবেছি? ঈশা প্রতিবার তার জবাব দিত, কিন্তু প্রতিটা বিদ্রুপের পর তার মনেও একটা আঁচড় পড়ে যেত। এক রাতে ঈশা কবিরকে জিজ্ঞেস করল, তুমি চুপ কেন থাকো? তোমার রাগ লাগে না? কি? কবির বারান্দায় দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। সে আস্তে বলল, রাগ লাগে, কিন্তু কিছু সত্যের জবাব সময় নিজেই দেয়। কি? ঈশা তার মুখ পড়তে চাইল। তোমার ভেতরে অনেক কিছু আছে যেটা তুমি বলো না। কি? কবির হাসল। মানুষের পকেট খালি হতে পারে, কিন্তু প্রতিটা রহস্য নয়। কি? ঈশা তাকে মনোযোগ দিয়ে দেখল। কিন্তু ভালোবাসা বিশ্বাস চায়, জিজ্ঞাসাবাদ নয়। সে কিছু জিজ্ঞেস করল না। ওদিকে দেবেন্দ্র কাপুরের ব্যবসা খারাপ সময় পার করছিল। হোটেল চেনে লিন চেপে বসেছিল। কিছু ভুল সিদ্ধান্ত হয়েছিল, কিছু ভুল মানুষের উপর ভরসা করা হয়েছিল। যুবরাজ বেশ কিছু এমন বিনিয়োগ করিয়েছিল যেগুলো কোম্পানিকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল। এখন অবস্থা এমন ছিল যে পরের মাসের মধ্যে বড় বিনিয়োগ না এলে কাপুর গ্রুপের অনেক হোটেল বিক্রি হয়ে যেতে পারত। বাড়িতে চাপ বাড়ছিল, কিন্তু একটা আশা ছিল। একটা রহস্যময় কোম্পানি ছিল, কে হোল্ডিংস। কি? সে কাপুর গ্রুপে বিনিয়োগের ইচ্ছা দেখিয়েছিল। শহরে আলোচনা ছিল যে তার মালিক অনেক শক্তিশালী, কিন্তু প্রকাশ্যে প্রায় আসে না। দেবেন্দ্র কাপুর সেই বিনিয়োগের উপরই নির্ভর করেছিলেন। যুবরাজ এই ডিলকে নিজের জয় মনে করছিল। তার পুরো বিশ্বাস ছিল যে একবার ডিল সই হয়ে গেলে দেবেন্দ্র কাপুর আবার তার উপরই ভরসা করবেন, আর ঈশা ও কবিরের জায়গায় তার যোগ্যতা বুঝে যাবে। এর মধ্যেই দেবেন্দ্র কাপুরের 35তম বিবাহবার্ষিকীর ভব্য অনুষ্ঠান রাখা হলো। শহরের বড় মানুষদের ডাকা হলো, মিডিয়া ডাকা হলো, আর সেই মঞ্চেই কে হোল্ডিংস এর মালিকের সাথে চূড়ান্ত চুক্তি সই হওয়ার কথা ছিল। যুবরাজ সুযোগ দেখে হেসে বলল, ঈশা তোমার স্বামীকেও নিয়ে এসো। আখেরে এত বড় মানুষদের মাঝে তারও তো অভিজ্ঞতা হোক। কি? তার চোখে বিদ্রুপ স্পষ্ট ছিল। সে চাইছিল সেই রাতে সবার সামনে কবিরের চূড়ান্ত অবমাননা হোক। অনুষ্ঠানের সন্ধ্যা এলো। কাপুর হাউসকে কোনো প্রাসাদের মতো সাজানো হয়েছিল। ঝাড়বাতি চকচক করছিল, ক্যামেরা চলছিল, অতিথিরা হাসছিল। ঈশা কবিরকে দেখল। সে একটা সাদাসিধা কিন্তু পরিষ্কার স্যুট পরেছিল। কোনো ব্র্যান্ড নেই, কোনো দেখানো নেই, শুধু সেই শান্তি। ঈশা আস্তে তার হাত ধরল। আজ যাই হোক, তুমি একা নও। কবির শুধু বলল, আমি আজও একা নই। কি? ঈশা তার এই উত্তরের মানে বুঝল না। অনুষ্ঠান শুরু হলো। একে একে মানুষেরা দেবেন্দ্র কাপুরকে শুভেচ্ছা জানাতে লাগল। উপহার আসতে লাগল। কেউ হীরার ঘড়ি এনেছে, কেউ বিদেশি মূর্তি, কেউ সোনার কলম সেট। প্রতিটা জিনিসে টাকা চিৎকার করছিল। যুবরাজ মঞ্চে এলো। সে একটা দামি হীরা বসানো স্মরণিকা উপহার দিল। সবাই তালি বাজাল। তারপর সে মাইক হাতে নিয়ে হেসে বলল, এখন আমি বিশেষভাবে আমাদের নতুন জামাই বাবুকে ডাকতে চাইব। দেখি ভালোবাসার দুনিয়া থেকে আসা আমাদের অতিথি কি উপহার এনেছেন। হলে হালকা হাসি ছড়িয়ে পড়ল। ঈশার মুখ শক্ত হয়ে গেল। যুবরাজ, এটা দরকার নেই। কি? যুবরাজ কথা কেটে দিল। কেন নয়? পরিবার তো আপনাপন থাকা দরকার। এখন সবার চোখ কবিরের উপর। কবির ধীরে ধীরে মঞ্চে গেল। তার হাতে একটা ছোট্ট বাক্স ছিল।
দেবেন্দ্র কাপুর হালকা তিরস্কারের সাথে সেটা নিলেন। যেই তিনি বাক্স খুললেন, ভেতরে একটা পুরনো কিন্তু অনেক বিশেষ ফাউন্টেন পেন রাখা ছিল। সাধারণ চোখ সেটাকে পুরনো বলতো, কিন্তু দেবেন্দ্র কাপুরের চোখ বড় হয়ে গেল। এটা তার ঠোঁট কাপল। যুবরাজ পেন হাতে নিল, পরের মুহূর্তে তার মুখ বদলে গেল। এটা তো কে হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সিগনেচার পেনের একটা। এরকম পেন বাজারে পাওয়া যায় না। এটা তোমার কাছে কিভাবে এলো? পুরো হল চুপ হয়ে গেল। কবির সরাসরি জবাব দিল, আমার কি 2 সেকেন্ডের নীরবতার পর হলে মৃদু হাসি ছড়াল। যুবরাজ খুলে হাসল, তোমার বাহ। চা বিক্রি করতে করতে এখন আরবপতিদের পেনও রাখতে শুরু করলে কি? ঈশা তীক্ষ্ণ গলায় বলল, থামো খু। কিন্তু যুবরাজ এখন থামবে না। সে দেবেন্দ্রের দিকে দেখে বলল, স্যার, এটা মজার নয়। কে হোল্ডিংসের মালিক আজ এখানে আসবেন। যদি এই পেন এই ছেলের কাছে থাকে তাহলে ব্যাপারটা পরিষ্কার। হয় এটা চুরি করেছে, নয়তো কোথাও থেকে কুড়িয়ে এনেছে। কি দেবেন্দ্র কাপুরের মুখ টানটান হয়ে গেল। তিনি শক্ত গলায় বললেন, এখনই কে হোল্ডিংসের টিমকে ফোন করো। কি? ঈশার মন ভেঙে গেল। সে কবিরের দিকে তাকাল। কবির, এটা কি? কবির শান্ত দাঁড়িয়ে রইল। সত্য? ওই যুবরাজ হাসল। আজ সত্যই সামনে আসবে। কি ফোন করা হলো? পুরো ব্যাপার বলা হলো। ওপার থেকে জবাব এলো, আমরা 5 মিনিটে পৌঁছাচ্ছি। কি এখন হলে হাওয়া বদলে গেছে। মানুষেরা ফিসফিস করছে। কেউ বলছে ছেলেটা ফেসে গেল, কি কেউ বলছে ঈশা ভুল মানুষ বেঁচেছে, কি কেউ হাসছে, কেউ ভিডিও করছে। ঈশা আস্তে কবিরকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকিয়েছ? কবির তার চোখে তাকিয়ে বলল, মিথ্যা বলিনি, শুধু সব বলিনি। কি? ঈশার বুক ধুকপুক করে উঠল। 5 মিনিট পরে প্রধান দরজা খুলল। সবার চোখ সেদিকে উঠল। 2 জন অফিসার ভেতরে এলো। তাদের পেছনে কয়েকজন বরিষ্ঠ মানুষ ছিল। আর তারপর তাদের মধ্যে সবার সামনে হাঁটা মানুষটা সরাসরি কবিরের কাছে এলো। হালকা মাথা নুইয়ে বলল, স্যার, বোর্ড ও আইনি টিম সিগনেচারের জন্য তৈরি। কি হলে যেন সময় থেমে গেল। যুবরাজের হাসি পাথর হয়ে গেল। দেবেন্দ্র কাপুরের হাত চেয়ারে আটকে গেল। ঈশার শ্বাস আটকে গেল। অফিসার উঁচু গলায় বলল, মিস্টার কবির আনন্দ, চেয়ারম্যান কে হোল্ডিংস। কি? পুরো হল স্তব্ধ হয়ে গেল। ঈশা যেন শুনলই না। সে শুধু কবিরকে দেখল। সেই সাদাসিধা স্যুট, সেই শান্ত মুখ, সেই ছেলে যাকে সবাই গরিব ভেবেছিল। যুবরাজের ঠোঁট কাপল। এটা মজার? কি? কবির প্রথমবার তার দিকে সরাসরি দৃষ্টি দিল। মজা তো তোমরা শুরু থেকেই করে আসছিলে। ফর্কটা শুধু এটুকুই যে এখন হাসি আমার নয়, তোমার হয়ে যাচ্ছে। কি? দেবেন্দ্র কাপুর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তুমি কে হোল্ডিংসের মালিক? কি? কবির শান্ত গলায় বলল, হ্যাঁ কিন্তু তুমি তো গরিব দেখাই। কবির বাক্য শেষ করল, হ্যাঁ, কারণ আমি দেখানোতে বিশ্বাস রাখি না। হলে একটাও গলা ছিল না। কবির আরো বলল, আমার মা চাইতেন আমি টাকা পরে নয়, মানুষ হয়ে বাঁচি। তিনি মারা যাওয়ার আগে বলেছিলেন, যদি কোনো মেয়ে তোমাকে তোমার নাম, তোমার টাকা, তোমার পদের আগে তোমার মন দিয়ে চেনে, তাহলে বুঝবে সেই সঠিক। তাই আমি নিজের পরিচয় দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। আমি নিজের ফাউন্ডেশনের স্কুল নিজে দেখি, নিজের কমিউনিটি কিচেনে নিজে দাঁড়াই। মানুষের মাঝে তেমনভাবেই থাকি যেভাবে তারা থাকে। কারণ টাকা উপরে বসে বোঝা যায় না, মাটিতে নেমে বোঝা যায়। ঈশার চোখ থেকে জল বেরিয়ে আসতে লাগল। কবির তার দিকে ঘুরে বলল, তুমি আমাকে তখন বেছেছিলে যখন তোমার মনে হয়েছিল আমি শুধু একটা সাধারণ ছেলে। তুমি চাইলে আমার নামে মরতে থাকা দুনিয়ার যে কোনো ধনীর সাথে বিয়ে করতে পারতে, কিন্তু তুমি আমাকে বেছেছিলে। তাই আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। নইলে এইসব আমার জন্য অনেক আগেই সহজ ছিল। কি? যুবরাজ এখন ভয়ানকভাবে ভেঙে পড়েছিল। সে হোঁচট খেয়ে বলল, যদি তুমি এত বড় মানুষ ছিলে তাহলে এভাবে ঘুরতে কেন? কি? কবিরের গলা এখন ঠান্ডা ছিল। কারণ মানুষের আসল পরিচয় তার কাপড় নয়, তার সিদ্ধান্ত বলে। আর তোমার সিদ্ধান্তগুলো অনেক ছোট বেরোল। যুবরাজকে দেবেন্দ্র কাপুরের মুখে লজ্জা স্পষ্ট ছিল। তিনি মৃদু গলায় বললেন, আমরা তোমাকে চিনতে পারিনি। কি? কবির জবাব দিল, আপনি আমাকে নয়, আমার কাপড় দেখেছিলেন। এটাই ভুল ছিল। তারপর সে মঞ্চের দিকে তাকাল। আর এই গিলের কথা বলতে গেলে, কাপুর গ্রুপ গত 3 মাস ধরে এজন্য টিকে আছে কারণ হোল্ডিংস তার বডলিংগুলো চুপচাপ কিনে নিয়েছিল। আমি চাইলে আজ এই বাড়ি, এই হোটেল, এই মঞ্চ সব অন্য কারো নামে হতে পারত, কিন্তু আমি এখানে নিতে নয়, দেখতে এসেছিলাম। দেখতে যে ঈশার নিজের মানুষেরা তাকে কতটা বোঝে। কি? দেবেন্দ্র কাপুরের চোখ নত হয়ে গেল। তার স্ত্রীর জিভ যেন বন্ধ হয়ে গেল। যারা কিছুক্ষণ আগে কবিরকে নিয়ে হাসছিল তারা এখন তার দিকে তাকানো এড়াচ্ছিল। ঈশা ধীরে ধীরে তার কাছে এলো। তার গলা কাঁপছিল। তুমি আমার কাছ থেকেও সব কেন বলনি? কি? কবির নরম গলায় বলল, কারণ আমি জানতে চাইছিলাম তুমি কবিরকে ভালোবাসো নাকি কবির আনন্দকে। ঈশা কেঁদে ফেল। আমি তোমাকেই ভালোবেসেছিলাম, শুধু তোমাকে। কি? কবিরের চোখ প্রথমবার ভিজল। আমি জানি, তাই আজ আমি সবার সামনে তোমার পাশে দাঁড়িয়ে আছি। যুবরাজ শেষ চেষ্টা করল, তো কি? টাকাওয়ালা হয়ে গেলে সব ঠিক হয়ে গেল? কবির তার দিকে তাকাল। না, ঠিক তখনও ছিলাম যখন তোমার কাছে আমি গরিব মনে হচ্ছিলাম। ফর্কটা শুধু এটুকুই যে তখন তুমি আমাকে ছোট ভাবতে, আর এখন নিজেকে ছোট দেখাচ্ছ। এটা শুনতেই হলে দাঁড়ানো অনেক মানুষ চোখ নামিয়ে নিন। দেবেন্দ্র কাপুর মঞ্চ থেকে নিচে নামলেন। প্রথমবার তিনি কবিরের সামনে মাথা নত করলেন। বেটা, আমাদের থেকে অনেক বড় ভুল হয়েছে। কি? কবির তাকে থামিয়ে বলল,
ভুল শুধু এটুকুই হয়েছে যে আপনি আপনার মেয়ের চোখের উপর ভরসা করেননি। ঈশা সেই মুহূর্তেই কবিরের হাত শক্ত করে ধরল। এবার কাউকে কিছু বলার সাহস হলো না। কবির মঞ্চে গেল, সেই ফাউন্টেন পেন তুলল, সামনে নথিপত্র রাখা হলো, সে সিগনেচার করল, ক্যামেরা চকচক করে উঠল। কিন্তু এবার আলো তার কাপড়ে নয়, তার সত্যে পড়ছিল। সিগনেচার করার পর সে মাইক তুলল। তার গলা শান্ত ছিল, কিন্তু প্রতিটা কথা হলের দেওয়াল থেকে ফিরে আসছিল। আজ এখানে অনেক মানুষ আছেন। কেউ আমাকে সেই ছেলে হিসেবে চেনেন যে রাস্তার পাশে চা বিলি করে, কেউ আমাকে সেই মানুষ হিসেবে চিনছেন যার সিগনেচারে ডিল সই হয়। কিন্তু সত্যটা হলো আমি দুটোই। আর আমি কখনো দ্বিতীয়টার জন্য গর্বিত হইনি। গর্ব সবসময় প্রথমটার জন্য করেছি। কারণ টাকা মানুষকে আরাম দিতে পারে, দাম দিতে পারে না। দাম মানুষ নিজে কামায়। কি পুরো হল নীরব ছিল। কবির একটু থেমে বলল, আজ যারা কোনো মানুষকে তার কাপড়, তার চপ্পল বা তার পকেট দেখে বিচার করেন, তারা প্রায় সবচেয়ে বড় ভুলটা এটাই করেন যে তারা চরিত্র কখনো দেখতেই পান না। ঈশার চোখ চকচক করছিল। তার প্রথমবার নয়, কিন্তু সবচেয়ে গভীরভাবে বোঝা হলো সে কাকে বেছেছে। যুবরাজ চুপচাপ পেছনে সরে গেল। তার সব চকচকানি উতরে গেছে। দামি স্যুটের ভেতরে দাঁড়ানো মানুষটা হঠাৎ অনেক ছোট দেখাচ্ছিল। অনুষ্ঠান শেষ হতে লাগল। মানুষেরা ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগল। কিন্তু সেই রাতে কেউই সেই রকম ছিল না যেরকম আসার সময় ছিল। কারো অহংকারে চোট লেগেছিল, কারো চিন্তা ভেঙে গিয়েছিল, কারো ভ্রান্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রাতের শেষে ঈশা আর কবির বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। নিচে শহরের আলো ছড়িয়েছিল। ঈশা জিজ্ঞেস করল, এখন কি হবে? কি কবির হাসল। এখন সেটাই হবে যেটা সবসময় হওয়া উচিত ছিল। সত্য নিজের নামে বাঁচবে। কিন্তু তুমি চাইলে আমি কাল তোমার সাথে সেই রাস্তার চা খেতে যাব। ঈশা হাসতে হাসতে কেঁদে ফেল। এখন আমি যে কোনো জায়গায় যাব, কারণ এখন আমার জানা আছে তোমার দুনিয়া কত বড়। কবির আসতে বলল, আমার দুনিয়া বড় নয় ঈশা, শুধু নকল নয়। সেই রাতে শুধু একটা গরিব দেখতে ছেলের সত্য সামনে আসেনি। সেই রাতে একটা ধনী পরিবারও বুঝল যে গরিবই কাপড়ে নয়, চিন্তায় থাকে। আর আমিরই ব্যাংক ব্যালেন্সে নয়, মানুষের মনে থাকে। পরের সকালে খবরের কাগজে ছাপা হলো, শহরের সবচেয়ে বড় ডিল সই কি। কিন্তু যারা সেই রাতে সেখানে উপস্থিত ছিলেন তারা জানতেন যে আসল খবর ডিল ছিল না। আসল খবর ছিল যে শহরের সবচেয়ে ধনী মেয়ে ভুল মানুষ বেছেনি। সে সবচেয়ে সঠিক মানুষকে বেছেছিল। শুধু দুনিয়ার দৃষ্টি দুর্বল ছিল। জীবনে যদি কখনো তোমার সাথে কেউ সাধারণ কাপড়ে ছোট কাজ করতে করতে বিনা নাম আর দেখানো ছাড়া দেখা হয়, তাহলে তাকে হালকা ভাবার আগে একবার ভাবো। কে জানে যাকে তুমি ছোট ভাবছো তার উচ্চতা তোমার পুরো চিন্তার চেয়েও বড় হতে পারে। আর এরকম মন ছুঁয়ে যাওয়া, জীবন বদলে দেওয়া গল্প যদি আপনি রোজ শুনতে চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাথে বেল আইকন চেপে দিন, যাতে নতুন গল্প সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। আপনি এই ভিডিও এতদূর দেখেছেন, এর মানে আপনার মন সত্যিই ভালো। এজন্য আপনাকে দিল থেকে ধন্যবাদ। আর হ্যাঁ, আপনার গ্রাম বা শহরের নাম কমেন্টে লিখুন, যাতে আমরা আপনাকে মন থেকে ধন্যবাদ জানাতে পারি। ততক্ষণের জন্য জয় হিন্দ।